সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জন্য বিরাট সুখবর। বাংলাদেশ স্থিতিশীল, বাংলাদেশ জিতে গেছে, ভারত আওয়ামী লীগ হেরে গেছে, প্রফেসর ইউনূস থেকে যাচ্ছেন, ভারতের দালাল ওয়াকারগং চুপসে গেছে। বাংলাদেশে যে কোনো সময় একটি ইসলামী বিপ্লবী সরকার গঠন হচ্ছে। ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিদেশে চলে যেতে চাচ্ছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এই ইসলামী বিপ্লবী সরকারটি না যেয়ে উনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কথা বলছেন। তো জেনারেল ওয়াকার দেশের অর্থ, দেশের ডলার, দেশের স্বর্ণ, দেশের ডায়মন্ড, দেশের হীরা জহরত পাচারের সাথে ইনভলভ ছিল। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না জনগণ, পদত্যাগ চায় ডক্টর আসিফ নজরুল, জনগণ পদত্যাগ চায় মাহফুজ, জনগণ পদত্যাগ চায় সজীব ভুইয়ার। কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচরণ করছে, ক্লার্কগিরি করছে, অফিসিয়াল চাকরি করছে, কিন্তু জনতার যে মূল দাবি সেই দাবির পাশে আশেপাশে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না। বরং এই সরকারকে দুর্বল করার জন্য সবচাইতে যদি একজন ব্যক্তি দায়ী থাকে তার নাম ডক্টর আসিফ। দর্শক, এবার হাতে নাতে ধরা খেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রেগে গিয়ে সেনাপ্রধানের বিরুদ্ধে একই কঠিন ব্যবস্থা নিল ডক্টর মোহাম্মদ ইউনূস, যা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশে যে কোনো সময় একটি ইসলামী বিপ্লবী সরকার গঠন হচ্ছে। ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বিদেশে চলে যেতে চাচ্ছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এই ইসলামী বিপ্লবী সরকারটি না যেয়ে উনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কথা বলছেন। এরই মাঝে এই সংবাদটি নিয়ে আভ্যন্তরীণভাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে এই ইসলামী বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি রেখে চরমোনাই থেকে একজন এবং মামুনুল হক এবং হাসনাত আব্দুল্লাহ আসবে এনসিপি থেকে, আর হাতে গোনা কয়েকজন থাকবে এনসিপির, এবং বিএনপি থেকে ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের বড় ছেলের মাধ্যমে 10 জনের মতন সিনিয়র বিএনপি থেকে থাকবে। এই অন্তর্বর্তীকালীন সরকার নয়, এটা সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করবে 10 বছরের জন্য, আর ইসলামী বিপ্লবী সরকার হিসাবে এই সরকারটি আসবে। এবং তার সাথে সাথে গ্রেফতার করা হবে রাষ্ট্রপতি চুপুকে, গ্রেফতার করা হবে সেনাপ্রধানকে, হোম অ্যারেস্ট করে সেনাপ্রধানকে, এখানে দেশপ্রেমী একজন সিনিয়রকে সেনাপ্রধান ঘোষণা দেওয়া হবে। এই বিপ্লবী সরকারটি খুব স্বল্প সময়ের ভিতরেই বাংলাদেশে হতে পারে। শুধুমাত্র বাংলাদেশের এই বিপ্লবী যারা জুলাই বিপ্লবীদেরকে বাঁচানোর জন্য এই বিপ্লবী সরকারের আর কোনো বিকল্প পথ নাই বলে জানা গিয়েছে। এখানে বিএনপির ভারতপন্থীরা বাদ পড়ছেন এবং ভারতপন্থীদের মধ্যে অনেকেই বিপ্লবী সরকারের কাছে গ্রেফতার হবেন। তারেক রহমান লন্ডনেই থাকবেন এবং বাংলাদেশে তারেক রহমানের ফেরত যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না, কারণ বিপ্লবী সরকারের ভিতরে কোনো সংবিধান থাকবে না, কোনো নির্বাচন থাকবে না আগামী 10 বছর, এবং তারা শপথ নেবেন বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতির কাছে শপথ নিয়ে 300-র মতো সদস্য নিয়ে পার্লামেন্ট গঠন করবেন, যেই পার্লামেন্টের কোনো মেয়াদকাল থাকবে না, যে এই পার্লামেন্ট এতদিন পরে তারা মিনিমাম 10 বছর কন্টিনিউ বাংলাদেশকে রিফর্ম করে বাংলাদেশে ইসলামী শরিয়া এবং আধুনিক আইন একত্রিত করে দেশের মানুষের ম্যান্ডেটের সাথে মিলিয়ে সংবিধান বানাবেন 10 বছর সময় নিয়ে। তারপরে 10 বছর পরে গিয়ে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা হবে। এরই মাঝে এই 10 বছরের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আজীবনের জন্য তারা রাষ্ট্রপতি ঘোষণা করবেন, যতদিন পর্যন্ত উনার ইচ্ছা এই রাষ্ট্রপতি হিসাবে থাকবেন। যখন উনি বার্ধক্যজনিত কারণে ছেড়ে দিতে চাবেন, তখন বিপ্লবী সরকারি সিদ্ধান্ত নিবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন। এবং শুরুতেই জামাতের আমির শীর্ষ নেতাদের পরামর্শে উনি হবেন প্রধান উপদেষ্টা। পরবর্তীতে প্রয়োজনে বিপ্লবী সরকাররা উনি যদি এই দায়িত্ব কন্টিনিউ করতে না চান, তাহলে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে সিনিয়রিটি দেখে জামাত থেকেই থাকবে বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা। বাকি উপদেষ্টাগুলো থাকবে দেশপ্রেমী, ইসলামী এবং ইসলামিক স্কলার ওয়াজিনদের মধ্য থেকে শোনা যাচ্ছে আজহারি, মিজানুর রহমান আজহারির নাম আছে এখানে যে ধর্ম উপদেষ্টা আছেন বর্তমানে বাংলাদেশে, তিনিও এই বিপ্লবী সরকারের সাথে অংশগ্রহণ করবেন। আরো 2-1 জন উপদেষ্টা এই বিপ্লবী সরকারের সাথে থাকার সম্ভাবনা আছে। আর যারা নাকি ভারত প্রেম এবং ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না, তারা সবাই এই সরকার থেকে, বর্তমান সরকার থেকে পদত্যাগ করবেন এক যুগে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার পদত্যাগ করার পরে উনাকে সম্মানের সাথে শপথ পড়াবেন রাষ্ট্রপতি হিসাবে প্রধান বিচারপতি। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ তথ্যটি এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে। এর মধ্যে সেনাবাহিনী থেকে কয়েকজন সিনিয়রের নাম এসেছে যারা অবসরপ্রাপ্ত, তারাও এই বিপ্লবী সরকারের মন্ত্রী পরিষদে থাকবে। জানা গেছে আনুমানিক 40 থেকে 50 জনের একটি ক্যাবিনেট হবে এবং 300 জনের পার্লামেন্ট গঠন হবে। এই বিপ্লবী সরকারের পার্লামেন্টের কোনো ভোটের দরকার হবে না। জুলাই বিপ্লবকে যারা লালন করেছে, এর মধ্যে নারী এবং পুরুষ যারা সামনের সারিতে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদেরকে রেখে
এই সরকারটি গঠন হচ্ছে। এবং জুলাই বিপ্লবে অনেকেই সাথে ছিলেন, শেষের দিকে এসে অনেকে একত্রিত হয়েছেন সুবিধা নেওয়ার জন্য, যারা একত্রিত হয়েছেন। এবং জুলাই বিপ্লবের পরে যারা বিভিন্নভাবে ক্রিমিনাল হিসাবে ক্রাইমের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, কোথাও ঘুষ লেনাদেনার সাথে যুক্ত হয়েছেন, কোথাও টেন্ডার পাওয়ার জন্য যুক্ত হয়েছেন, কোথাও আসন পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করেছেন, অতি তাড়াতাড়ি নির্বাচনের কথা যারা জপেছেন, তারা সকলেই এই বিপ্লবী সরকার থেকে বাদ পড়বেন। কেউ কেউ গ্রেফতার হবেন এবং বাংলাদেশের সকল প্রকারের রাজনীতি 10 বছরের জন্য বিলুপ্তি ঘোষণা করা হবে। কোনো রাজনৈতিক কর্মকাণ্ড, কোনো মিছিল মিটিং, কোনো দলীয় পরিচয়ে কোনো দল করা যাবে না। এবং এট এ টাইম বাংলাদেশের নির্বাচন কমিশনকে বিলুপ্তি ঘোষণা করবে। বাংলাদেশে কোনো নির্বাচন কমিশন আগামী 10 বছরের জন্য থাকবে না। নতুন সংবিধান আসার পরে নতুন সংবিধানের আলোকে চায়না সিস্টেমে যদি সরকার গঠন করার দরকার হয়, তাহলে কন্টিনিউ চায়না সিস্টেমেই সরকার গঠন হবে। চায়না যেমন কমিউনিস্ট পার্টির সিনিয়ররা মিলে রাষ্ট্রপতি তৈরি করেন, প্রেসিডেন্ট নির্বাচন করেন এবং মন্ত্রী পরিষদ নির্বাচন করেন। অনুরূপ বাংলাদেশের এই বিপ্লবী সরকারে যারা ইসলামী মনা, ইসলামী বিপ্লবকে লালন করেন, যারা ইসলামী জীবন যাপন পছন্দ করেন, তাদের মধ্য থেকেই প্রত্যেকটা মন্ত্রী পরিষদের কোটা ফিল আপ করা হবে। এবং যারা দক্ষতার সাথে কাজ করতে পারবেন তারাই কন্টিনিউ মন্ত্রী হিসাবে থাকবেন। দক্ষতা যাচাই বাছাই করে 6 মাস 1 বছর পরে মন্ত্রী পরিষদে পরিবর্তন আসবে এবং তারা মন্ত্রী পরিষদ থেকে বাদ পড়লেও তারা সংসদ সদস্য হিসাবে থেকে যাবেন। প্রিয় দর্শক, এই গোপন কথাগুলো আজকে বলতে হচ্ছে যে আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটে যে কোনো সময় ওয়াকারুজ্জামানকে গ্রেফতার না করলে বাংলাদেশে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এখন দেখা দিয়েছে। সেনাবাহিনীর একজন চৌকস বড় সিনিয়র অবসরপ্রাপ্ত অফিসারের সাথে আজকে আমার কথা হয়েছে। তিনি বলেছেন সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে, 90% সেনাবাহিনী রেডি আছে। ওয়াকারুজ্জামান কোনো ধরনের রাষ্ট্র দখল করার সাথে সাথে ওয়াকারুজ্জামানের জীবন হুমকিতে চলে যাবে সেনাবাহিনীর জুনিয়রদের হাতে। অপরদিকে যারা অবসরপ্রাপ্ত সেনাবাহিনীতে আছেন তাদের মধ্যে প্রায় 80 থেকে 90%ই ইসলামী বিপ্লবী সরকারের পক্ষে থাকবেন এবং সেখান থেকে বাছাইকৃত প্রায় 5 জন সিনিয়র সেনা অফিসার যুক্ত হবেন এই বিপ্লবী সরকারে। তারই মধ্যে থাকবেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ সাহেব, এখানে গুরুত্বপূর্ণ মন্ত্রী অথবা সংসদের স্পিকারের দায়িত্ব উনি পেতে পারেন। এরকম যারা সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমী আছে, বিএনপির মধ্যে থেকে জমিরুদ্দিন সরকারের বড় ছেলের নেতৃত্বে আমি আবারও বলছি 10 জনের মতো ইসলাম প্রিয়, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, যারা নির্যাতিত হয়েছেন শেখ হাসিনার আমলে ইসলামী মূল্যবোধের সাথে জড়িত থাকার অপরাধ দিয়ে, তাদের মধ্য থেকে, তাদের পরিবার থেকে এবং তাদের পছন্দ থেকে প্রায় 10 জন বিএনপি থেকে পদত্যাগ করে তারা এই বিপ্লবী সরকারে যুক্ত হবেন। এবং বিএনপির যারা ভারত প্রেমী হয়েছেন, তা আবারও বলছি, ওই ভারত প্রেমীদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হবেন, বাকিরা নিশ্চুপ থাকতে হবে অথবা দেশ ছেড়ে চলে যেতে হবে। দেশের ভিতরে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা কোনো ধরনের রাজনৈতিক দলের কোনো ধরনের কোনো মিছিল মিটিং, কোনো ধরনের আন্দোলন সংগ্রাম, কোনো ধরনের প্রতিবাদ, কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না। এই বিপ্লবী সরকার চায়নার আদলে, চায়নার পরামর্শ এবং আরো কিছু আন্তর্জাতিক অঙ্গন থেকে তাদের মধ্যে পরামর্শ গিয়েছে। তারকিবির এরদোয়ানেরও এখানে হাত আছে, পাকিস্তান থেকেও এখানে সমর্থন এসেছে। তাই সব মিলে বাংলাদেশে ভারত বিরোধী যে সেন্টিমেন্টটা আছে, ওই সেন্টিমেন্টটা একসাথে হয়ে যে কোনো দিন, যে কোনো সময় বিপ্লবী সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতা ছেড়ে দিবেন। তারপরে আবার উনি রাষ্ট্রপতি হিসাবে ওনাকে রিকোয়েস্ট করা হচ্ছে নতুন করে শপথ নিয়ে সর্বোচ্চ সম্মানে আজীবন রাষ্ট্রপতি হিসাবে থাকার জন্য। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের জন্য বিরাট সুখবর। বাংলাদেশ স্থিতিশীল, বাংলাদেশ জিতে গেছে, ভারত আওয়ামী লীগ হেরে গেছে, প্রফেসর ইউনূস থেকে যাচ্ছেন, ভারতের দালাল ওয়াকার গং চুপসে গেছে, পিছু হচ্ছে। বরং প্রফেসর ইউনূস পদত্যাগ করবেন কি করবেন না বা কি করবেন, এগুলো নিয়ে যে নানান উদ্বেগ উৎকণ্ঠা, এগুলোর মধ্য দিয়ে প্রফেসর ইউনূস নিজে এবং এই সরকার এবং বিপ্লবের পক্ষের শক্তি আরো স্থিতিশীল হলো। এটা ওভারঅল আমাদের জন্য ভালো হয়েছে। দর্শক, সর্বশেষ খবর, রাতভর নানান উত্তেজনার মধ্যে বাংলাদেশের মানুষ বিপ্লবের ঘুমায়নি যে কি হয়, কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে এটা একটা হ্যাপি এন্ডিং। যদি এখন পর্যন্ত নাটকের পরিসমাপ্তি হয়নি, কিন্তু সোফা যা ঘটেছে আমাদের কাছে তথ্য ইজ ভেরি পজিটিভ। এটা হচ্ছে দর্শক, প্রফেসর ইউনূস থাকছেন, তিনি পদত্যাগ করছেন না। সম্ভাবনা এখন উড়িয়ে দেওয়া যায় না, তবে প্রফেসর ইউনূস থাকছেন। এখন প্রফেসর ইউনূসের বয়স হয়েছে, তিনি যদি শেষ পর্যন্ত মান অভিমান করে নাও থাকেন, এই যে উদ্বেগ উৎকণ্ঠা নানান গুঞ্জনের মধ্যে যেটা ঘটলো, সেটা আমাদের জন্য একটা টেকসই ব্যবস্থার ইঙ্গিত। এর মানে প্রফেসর ইউনূস নাও যদি থাকেন, বিপ্লবের মতো থাকবে। বিপ্লবের পক্ষের শক্তিগুলো যে অভূতপূর্ব ঐক্য দেখালো, তরুণ প্রজন্ম যেভাবে যুগে ওঠার হুঙ্কার দিল, তার অর্থ এটা প্রমাণিত হয়েছে প্রফেসর ইউনূস থাকুক বা না থাকুক, কোনো ভারতের দালাল এদেশে আর শাসন করতে আসতে পারবে না। প্রফেসর ইউনূস থাকবেন, আমাদের কাছে তথ্য তিনি থাকবেন, তাকে অনুরোধ করা হয়েছে, তাকে সবাই সহযোগিতা করার আশ্বাস দিচ্ছে। দেশপ্রেমিকরা তার পক্ষে দাঁড়াবে। এতে বরং ওয়াকারুজ্জামানের প্রতি তার যে অভিমান ছিল, বিএনপির পক্ষ থেকে প্রফেসর ইউনূসকে সরানোর যে ষড়যন্ত্র এবং পুলিশে তার কমান্ড পুরোপুরি কার্যকর নয়, বিএনপির কথায় চলে, এরকম নানান ঘটনা আছে। কেন তিনি অসন্তুষ্ট পদত্যাগ করতে চেয়েছিলেন, তার বেসিক কারণ হিসেবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি। দর্শক, ওয়াকার এক প্রকার বেয়াদবি করেছে, যদি এটা স্বীকার করবে না। প্রফেসর ইউনূসের উপর দাদাগিরি দেখানোর চেষ্টা করেছে এবং অনেক জায়গায় ডক্টর ইউনূসের কমান্ড শোনা হয়নি, ওয়াকার কমান্ড শোনা হয়েছে বা ওয়াকার তার কমান্ড বাস্তবায়ন করেছেন। এই উদ্বেগ উৎকণ্ঠা বা এই অপমান থেকে প্রফেসর ইউনূস চলে যেতে চেয়েছেন,
কিন্তু এই জায়গাগুলো টেকসইভাবে সমাধান হওয়ার রাস্তা বের হলো। উপদেষ্টা পরিষদে যারা আছে, বিপ্লবের পক্ষের শক্তি, পলিটিক্যাল পার্টিগুলো সবাই ডক্টর ইউনূসকে কনভিন্স করেছে আপনি না থাকলে আমরা কেউই থাকতে পারবো না, অতএব আপনার সমস্যা কোন জায়গায় বলেন সমাধান করে দিই। এবং ওয়াকার যে ধোলাই খেলো, মানে জনগণ যেভাবে তার উপর ক্ষিপ্ত, মানে জনগণ যে বার্তা দিল যে পারলে সামরিক কু করুক না, একদম কু ঢুকাই দেবো ভিতরে, জনগণ এরকম বার্তা দিয়েছে। তো এই বার্তার পরিপ্রেক্ষিতে ওয়াকার প্রচন্ড ভয় পেয়েছে। ডেফিনেটলি তার পক্ষে কোনো কু করা একদম সম্ভব না, সেটা বুঝে গেছে। শুধু এখন না, এটা বাংলাদেশের 90 দশকের পর কু করা অসম্ভব হয়ে পড়েছে। আর এখন তো 2025 সালের বাংলাদেশ, একটা বিপ্লব পরবর্তী বাংলাদেশ। আবার মূল বিষয় হচ্ছে এই কুটা যিনি করবেন তিনি কে? তিনি হাসিনার অ্যাপয়েন্টেড, তিনি ভারতপন্থী। অতএব তিনি 1 ঘন্টাও থাকতে পারবেন না, 1 ঘন্টার মধ্যে জনগণ পিটিয়ে কু একদম খাওয়াই দেবে। বুঝতে পেরেছেন? তো এই বিষয়টা এস্টাবলিশ হলো যে কোনো ষড়যন্ত্র কাজ হয় না। আর বিপ্লবীরা নিজেরা কামড়াকামড়ি মারামারি করলেও তারা আসল জায়গায় ঠিক আছে। তারা দেশ রক্ষার ক্ষেত্রে আবার মুহূর্তের মধ্যে ক্ষমা চেয়ে ঐক্যবদ্ধ হতে পারে, আমরা এটা দেখেছি। শিবির হুঙ্কার দিয়েছে, হাসনাত আব্দুল্লাহরা শারজিসরা জেগে উঠেছে। হাসনাত শারজিস জামাত ইসলামের আমিরের কাছে এবং ইসলামী ছাত্র শিবিরের সভাপতির কাছে ফোন দিয়েছে, সহযোগিতা চেয়েছে, হেল্প চেয়েছে। দিস ইজ বাংলাদেশ। চরমনায় পীর সাহেব আর অনেক বিপ্লবীদের সাথে নিয়ে, বিপ্লবের পক্ষের শক্তির সাথে নিয়ে মিটিং করেছেন জরুরি, গভীর রাত পর্যন্ত সবাই অবজার্ভ করেছেন। ইট মিনস দ্যাট যে বাংলাদেশ ঠিক আছে, প্রফেসর ইউনূস থাকবেন। এবং বিএনপি সেনাপ্রধান ভারত আওয়ামী লীগ মিলে যে ঐক্য করেছিল যে ইউনূসকে সরাবে, আমার মনে হয় তারা পিছু হটেছে। যদিও তলে তলে তারা ষড়যন্ত্র করবে, কিন্তু তারা পিছু হটেছে। মানে ওয়াকার কাছে স্পষ্ট হয়ে গেছে যে তার সামনে কোনো রাস্তা নেই, তিনি কিছু করতে চাইলে সেটা পারবেন না, এটা জনগণ মোটেও টলারেট করবে না। বাংলাদেশে কতজন সেনাবাহিনী, অসম্ভব। সামনে ওয়াকার জাতিসংঘের স্যাংশন খাওয়ার জন্য বসে আছেন। অতএব দর্শক, ঘটনা কিন্তু আমাদের অনুকূলে। বরং এই যে ইউনূস চলে যেতে চান, তার আত্মসম্মান বা এর ফলে ডক্টর ইউনূস সরকারের প্রতি জনগণের সমর্থন আরো স্পষ্টভাবে ফুটে উঠেছে। এবং আওয়ামী লীগের লোকজনের মন খারাপ। তারা সকালে দেখলাম যে ফেসবুক পোস্ট যে না, ডক্টর ইউনূস যাবেন না, তিনি লোভ সামলাতে পারলেন না। মানে খুশি হতেন গেলে, কিন্তু তিনি যাবেন না, এটা সবাই বুঝে গেছে। দিস ইজ রাইট, যে আসলে প্রফেসর ইউনূস যাবেন না, তিনি আছেন, তিনি থাকবেন, বাংলাদেশকে তিনি নেতৃত্ব দিবেন, তাকেই দরকার। দর্শক, জামাতের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে স্যার আপনি থাকেন, আপনার পাশে আমরা আছি। এবং হাসনাত শারজিসরাও স্যারকে বলে দিয়েছে স্যার আপনি থাকেন, আপনার পাশে আমরা আছি। প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে বিবেচনা করছেন, নাহিদ ইসলামের কথা বলছেন। মানে এই পদত্যাগ করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, উপদেষ্টা পরিষদের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল, ট্রু। কিন্তু আবার এই নাহিদরা বা সবাই বোঝানোর পর পদত্যাগের বিষয়টা পুনর্বিবেচনা করার একটা ইঙ্গিতও তিনি দিচ্ছেন। তবে হ্যাঁ, বেশ কিছু কন্ডিশন আছে এবং সেইগুলো ফুলফিল করে আরো শক্তিশালীভাবেই প্রফেসর ইউনূস থাকবেন বলে আমরা আশা করি। তো এখানে দেখেন, আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একটা বার্তা তাৎপর্যপূর্ণ। এই বার্তাই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারক। বাল নর্থ দিল্লি, এর মানে হচ্ছে আওয়ামী লীগ, সেনাবাহিনী এবং ভারত জোটভুক্ত হয়ে, এখানে কিন্তু বিএনপি আছে, বিএনপির নাম বলেন না, এমনিতে বিএনপি তার ঝামেলা চলছে, জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে। ইউ আর নট ওয়ান অফ দেম, জাস্ট কোঅপটেড টেম্পোরারিলি। মানে এই যে সেনা শাসন অথবা মিলিটারি ব্যাক্ট কোন একটা সরকার চাচ্ছে ইউনূসকে সরিয়ে, এটা যদি হয়ে থাকে তাহলে মূল ধরাটা বিএনপি আওয়ামী লীগ খাবে, কারণ পলিটিক্যাল ট্রানজিশন তখন আর হবে না, তখন ওই সেনাবাহিনী সবকিছু খাবে। এস্টাবলিশমেন্ট এখন যারা চান্দা টান্দা খান, এদের খাওয়াটা শেষ হয়ে যাবে। আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু, একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর দেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক পথে যাবে না আর কি। স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গি কষ্ট বোধ হয় দেশের ভাগ্য। আসিফ মাহমুদের এই বক্তব্যের অর্থ হচ্ছে যদি মিলিটারি বা ওয়াকার তার যে খায় সেটা চারিতার্থ করতে পারে, তাহলে আওয়ামী লীগ বিএনপি সবাই মারা খাবে, কারো লাভ হবে না। আর বিপ্লবীরা তাদের তো হারানোর কিছু নাই, তারা তো জীবন মৃত্যুর পরোয়া করে না, মূল ধরাটা খাবে আওয়ামী লীগ এবং বিএনপি। তো এটাই বলছেন যে কুমির ডেকে আনলে সেই কুমিরে তারাই খাবে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না জনগণ, পদত্যাগ চায় ডক্টর আসিফ নজরুল, জনগণ পদত্যাগ চায় মাহফুজ, জনগণ পদত্যাগ চায় সজীব ভুইয়ার। কারণ তারা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ওখানে বসে জনতার বিরুদ্ধাচরণ করছে, ক্লার্কগিরি করছে, অফিসিয়াল চাকরি করছে, কিন্তু জনতার যে মূল দাবি সেই দাবির পাশে আশেপাশে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না। বরং এই সরকারকে দুর্বল করার জন্য সবচাইতে যদি একজন ব্যক্তি দায়ী থাকে, তার নাম ডক্টর আসিফ নজরুল। অতএব তার পদত্যাগ করা উচিত, তাকে এখন ক্ষমতা থেকে চলে যাওয়া উচিত। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করে বাংলাদেশে একটি শক্তিশালী নতুন করে এই সরকারকে আরো স্পিডি সরকার গঠন করা উচিত। অনৈক্য সৃষ্টি করেছেন বহু, এই অনৈক্য আর বিশ্বাস করতে চাই না। 71-75 আর ওই মুক্তিযুদ্ধে আর অমুক তমুক শেখ হাসিনার মতো ঢাল ব্যবহার করে শয়তানি করবা, সেই শয়তানি তোমাদের মাধ্যমে বাংলাদেশের জনগণ করতে দিবে না। বাংলার জনগণ তোমাদের এই সকল শয়তানি মুক্ত বাংলাদেশ দেখতে চায়। আমরা একটা সাম্যের বাংলাদেশ দেখতে চাই, আমরা একটা ঐক্যের বাংলাদেশ দেখতে চাই। আর এই সাম্য এবং ঐক্যকে বিনষ্টকারী হিসেবে কাজ করছে আমার দৃষ্টিভঙ্গিতে, আমার চোখে দেখা অবজারভেশনে এই ডক্টর আসিফ নজরুল, সজীব ভুইয়া কিংবা মাহফুজরা। পদত্যাগ করা দরকার ডক্টর আসিফ নজরুলের, মাহফুজের কিংবা সজীব ভুইয়ার। কিন্তু বাংলাদেশে গতকালকে আমরা গুঞ্জন শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন। বাংলাদেশের জনগণ একমাত্র এই সরকারের মধ্যে যদি একজন ব্যক্তিকে অকুণ্ঠ সমর্থন দিয়ে থাকেন, তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ বাংলাদেশের জনগণ চায় না। তেমনিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে সেটা দেশের জনগণ মেনে নিবে না। লক্ষ কোটি জনতা সেটা প্রতিরোধ করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে অবশ্যই ক্ষমতায় থেকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করে একটি গণতান্ত্রিক দেশ উপহার দিয়ে বিদায় নিতে হবে। এটা জনগণের প্রত্যাশা, এটা আমারও প্রত্যাশা, এটা বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশা। কিন্তু জনগণ যে আসল প্রত্যাশা করছে সবসময়, যে বাংলাদেশের এই সরকারকে যারা আজকে ধ্বংস করে দিচ্ছে, বিশেষ করে জুলাই বিপ্লবের চেতনাটাকে যারা মলিন করে দিচ্ছে, জনতা যেই চিন্তায় কথা বলে সেই চিন্তাটাকে যারা নস্যাৎ করে দিচ্ছে, তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস নয়। তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল
কিংবা এই অনৈক্য সৃষ্টির জন্য অবদান রেখেছেন মাহফুজ সাহেব, এবং কেউ কেউ এখন বলার চেষ্টা করেছেন সজীব ভুইয়া। এই তিনজন ব্যক্তি ছাড়াও এই উপদেষ্টা পরিষদে হয়তো অনেকেই আছেন যাদের হয়তো বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং আগামী দেশকে সুন্দর পথে নেওয়ার জন্য খুব একটা অবদান নেই, কিন্তু এই তিনজনের ব্যাপারে বাংলাদেশের সকল জনগণ কম বেশি আলোচনা করছে, সমালোচনা করছে যে তাদের এই সরকারে থাকার কোনো অধিকার নেই, তাদের পদত্যাগ করা উচিত। অনেকগুলো কারণে এই কথা বলছে। যেমন সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে উপদেষ্টা আমাদের মাহফুজ সাহেব, তিনি বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার একদিন পরই যে বিশ্রী ভাষায় কাদা ছড়াছড়িতে লিপ্ত হলেন, ফেসবুকে লেখালেখি করলেন, সে কাণ্ড অনেক লম্বা হয়েছে, বোতল নিক্ষেপ হয়েছে, তার উপরে বোতল নিক্ষেপ করে তিনি এমআরআই করেছেন, টেস্ট করেছেন, বহু ঘটনা বাংলাদেশে কিন্তু সেই সময় ঘটেছে। কিন্তু এই অনৈক্যের পিছনে তার এই সূত্রটা কেন শুরু করলেন, কি তার পাওয়ার ছিল পিছনে? মূলত এরা বিভিন্ন জায়গা থেকে কথা নিচ্ছেন এবং সেগুলোর উপরে জীবনকে পরিচালনা করছেন। মূলত এরা বিদেশি বিভিন্ন সংস্থার সাথে সম্পৃক্ততা রাখছেন, বিধায় বিশেষ এজেন্ডা বাস্তবায়নের কথা বলছেন। আপনারা মনে করছেন গতকালকে তিনি তো ক্ষমা চেয়েছেন, জাতির কাছে মাপ চেয়েছেন, বিষয়টা কেমন? হ্যাঁ, ক্ষমা চাওয়া অত্যন্ত সুন্দর কাজ, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা ক্ষমা চায় এবং ক্ষমা করে। কিন্তু এই ক্ষমাটা কম প্যারায় এসে চাননি। যখন দেখেছে বিভাজনের রাজনীতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, এখন বাংলাদেশের 0% তাদের উপরে কোনো সমর্থন নেই। এমনকি তাদের খোদ আপনি যদি এনসিপি যে দল আছে জিজ্ঞেস করে দেখবেন যে তোমরা তাকে বিশ্বাস কতটুকু করো, শতকরা এনসিপিরও 80% লোক দেখবেন বলবে যে তার কারণে আমাদের দলটার ক্ষতি হয়ে যাচ্ছে। আমি তাদের পোস্ট, বিভিন্ন লেখালেখি থেকে এগুলো বলছি। আসিফ নজরুল সম্পর্কে সেই দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের বহু জনগণ প্রত্যাশা করেছে যে তিনি আমাদের জুলাই বিপ্লবকে ব্যাহত করছে, এবং তিনি জনগণের কথা শুনতেই চায় না। এই যে দেশ বিদেশে সফর করে, সাধারণ নাগরিকদের সাথে তার কোনো সাক্ষাৎ নাই। বিদেশে যখন যাচ্ছে একজন প্রবাসী কল্যাণ উপদেষ্টা হিসাবে, তখন প্রবাসীদের সাথে তিনি সরাসরি টক করবেন, বসবেন, জিজ্ঞেস করবেন, সেইগুলোতে তার কোনো খবর নাই। আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত দালালদের সাথে তিনি বৈঠক করছেন। আওয়ামী লীগ যাকে যাকে পদ পদবিতে বসিয়েছে, সেই অ্যাম্বাসেডর, সেই অফিসের কর্মকর্তা, তাদেরকে নিয়েই উনি হানিমুনে ব্যস্ত আছেন, কিন্তু উনি কোনো অবস্থায় বাংলাদেশের নাগরিকদের সাথে বসার সময় পায় না। এই যে আজকের বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে সারা বাংলাদেশে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। এই আসিফ নজরুল বলেছিল যে আন্দোলন সংগ্রাম, আওয়ামী লীগ নিষিদ্ধ করার এই প্রক্রিয়াতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, নিয়ে বিনিয়ে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে রাখতে চেয়েছিল। পরে বাধ্য হয়ে আমাদের সকলের প্রেশারাইজের কারণে তিনি বলতে বাধ্য হয়েছেন যে না, তিনি এভাবে নয়, আমার নামে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ এত বোকা পেয়েছেন যে আপনি সারাদিন যা ইচ্ছা তাই বলবেন আর সবই ভুল ব্যাখ্যা দেওয়া হয়। জনগণ কি এতটাই বোকা? হ্যাঁ, আপনারা যে মিডিয়ার শিকার হন না সেটা নয়, আমি আপনার পক্ষে ছিলাম, এখনো আপনার যৌক্তিক ভালো কাজের পক্ষেই থাকবো, কিন্তু আপনাদের ব্যবহার সুন্দর নয়। আপনারা মানুষকে মানুষ মনে করেন না। আপনারা মানুষের সাথে যে একটা সংযোগ স্থাপন করতে হয়, একটা যে সুন্দর সম্পর্ক করতে হয়, জুলাই বিপ্লবের যোদ্ধাদের সাথে আপনার যে কোঅপারেশন দরকার, সেটা আপনারা করছেন না। বিগত 16 বছর যারা জুলুম, নির্যাতন, অত্যাচারের শিকার, তাদের পাশে আপনারা দাঁড়াচ্ছেন না। তো সে কারণে জনগণ মনে করে আপনি আসিফ নজরুলের এখানে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। আজকের এই মাহফুজের পদত্যাগ চায়, আজকে সজীব ভুইয়ার পদত্যাগ চায়। আমি তো বরং আশঙ্কা প্রকাশ করছি, জনগণ যে জুলাই বিপ্লবে যাদের নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করার জন্য এগিয়েছে, তার মধ্যে অন্যতম কিন্তু এই সজীব ভুইয়াও। কিন্তু ওই যে দুষ্ট মানুষদের সাথে চলতে গেলে যেটা হয় আর কি, এখন তার অস্তিত্বটাও পর্যন্ত নষ্ট করে ফেলেছে এই আপনার কি বলে মাহফুজ এবং আপনার ডক্টর আসিফ নজরুল গঙ্গদের খপ্পরে পড়ে। এখন আমি তাদের সমালোচনা করছি, মানে এই নয় যে তারা ভালো কাজ করলে সমালোচনা করতে হবে, না, আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনারা এটাকে একটা প্রপার্টি বানিয়ে ফেলেছেন, আপনারা এই উপদেষ্টা পরিষদ থেকে একটা সিন্ডিকেট বানিয়ে ফেলেছেন, আপনারা আপনাদের একক একটা নিজেদের একটা প্রজাতন্ত্র ওখানে বানিয়ে ফেলেছেন, যা ইচ্ছা তাই করছেন, না জনগণের সাথে সম্পর্ক, না জনগণের কাজ করছেন, না জনগণের ইচ্ছা পোষণ করছেন, পূরণ করছেন, কিংবা জনগণের কাছে জবাবদিহিতা করছেন। আপনাদের এই সিন্ডিকেটের বলয় জনগণ ধরতে পেরেছে। এই সজীব ভুইয়াও এখন সেই সিন্ডিকেটের অংশ। আপনাদের জন্য সবচেয়ে অশনি সংকেত কি জানেন? সেটা হচ্ছে আপনারা দায়িত্ব থেকে ছেড়ে পাওয়ার পরে যখন আপনি সাধারণ নাগরিক হয়ে যাবেন, আপনাদের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। আপনাদেরকে এখন আর কেউ স্যার ডাকে না, আপনাদের সেই সম্মানটা নষ্ট করে ফেলেছেন। আপনাদের অবস্থানটা এখন আর সেই আগের মতো নেই। এই কারণেই নেই যে আপনারা এখানে ঢুকে ভালো কিছু দেখাতে পারেননি। তরুণ ছাত্র সমাজের যারা উপদেষ্টা, তারা দেশের জন্য এমন কিছু দেখাবে যাতে দেশের জনগণ তাদের উপরে আস্থা রাখবে, ভবিষ্যতে তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য প্রচেষ্টা রাখবে। কই এমন কি এক্সাম্পল তৈরি করতে পেরেছেন সজীব ভুইয়া? আপনি এমন কি এক্সাম্পল তৈরি করতে পেরেছেন আজকের এই মাহফুজ সাহেব? এমন কি এক্সাম্পল তৈরি করতে পেরেছেন আসিফ নজরুল? বরং আপনারা আমাদের এই বাংলাদেশের বর্তমান সময়ের বিচার অনুযায়ী আপনারা আপনাদের সঠিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়ে যুব সমাজ, ছাত্র সমাজের যে আবেদন ছিল সমাজের কাছে, দেশের কাছে, সে আবেদনটা ধ্বংস হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের জনগণ যাদের পদত্যাগ চায়, তারা পদত্যাগ করে না, তারা এখানে বসে থাকে। ওই যে সবাই একই রোগে রোগাক্রান্ত, কেউ ক্ষমতায় গেলে আর সেখান থেকে নামতে চায় না। অনেকে বলতে পারেন ওনরা পদত্যাগ করলে কি কোনো সমাধান হবে? ওনরা পদত্যাগ করলে খুব একটা সমাধান হবে সে বিশ্বাস আমি করি না। কিন্তু যে অবস্থায় এখন এই সরকারকে রাখা হয়েছে, এই অবস্থাটা তো আমরা চাইনি। আমরা চেয়েছি এই সরকারটা এমন একটি সরকার হোক, যেই সরকারের মধ্য দিয়ে জনগণের যে দাবিটা সেটা পূরণ হোক। আজকের আওয়ামী লীগের বিচার হবে সবার সামনে, সেটা স্পষ্ট হতে হবে। আজকের এই যারা আহত হয়েছে, নিহত হয়েছে, পরিবারগুলো আজকে সবার আগে সহযোগিতা পাবে। আজকে সবার আগে বাংলাদেশের ন্যায্য অধিকার, জনগণের অধিকার, রাজনৈতিক অধিকার থাকবে, হিংসা বিদ্বেষ মুক্ত থাকবে। কিভাবে সম্ভব একটি দলের, মানে আপনি লোক না হয়ে, আপনারা উপদেষ্টা, আপনারা হচ্ছে নিরপেক্ষ ব্যক্তি হয়ে আপনারা একটি দলকে টার্গেট নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য, বক্তব্য দেন। একজনের বক্তব্য দিয়ে বাংলাদেশের মুজিববাদের সাথে জিয়াবাদকে সংযুক্ত করে জিয়াউর রহমানকে অপমান, অপদস্থ করতে গিয়ে বিএনপির সাথে সম্পর্ক নষ্ট করলেন। আরেকজনের মন্তব্য করতে গিয়ে জামাত ইসলামের 1971 সালের পার্টটা টেনে এনে আপনি কোন হনুরে যে আপনি 53 বছর পরে বলছেন আমার কাছে, আমাদের কাছে, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে? হ্যাঁ, এরা স্যাবোটাইজ করতে এসেছে।
এই যে মিথ্যাচার, এই যে শেখ হাসিনার ন্যারেটিভ, এই যে ভারতের দালালি, এই দালালিগুলোর কারণেই আপনাদের পতন চায় এবং মানুষ পদত্যাগ চায়। আপনাদের লজ্জা শরম বিন্দুমাত্র নেই। রাজনীতি করছেন, বই পুস্তকের রাজনীতি আর বাংলাদেশের প্র্যাকটিসিং রাজনীতি এক নয়। আপনাদের সকল অবদানের জন্য আমরা কৃতজ্ঞভাবে স্বীকার করি, কিন্তু অবদান করে আপনি আমাকে ঘর উদ্ধার করে দিলেন, এরপরে আমার ঘরের মধ্যে দৈনিক আগুন জ্বালিয়ে দিবেন, এই উদ্ধারে তো আমার কোনো বৃহত্তর উপকারের চাইতে ক্ষতি হয়ে যাবে। অতএব বাংলাদেশের আগুন হচ্ছে কি? অনৈক্য। এই অনৈক্য বন্ধ করতে হবে, ঐক্যবদ্ধ একটি জাতি গঠন করতে হবে, যেটা শেখ হাসিনা ব্যর্থ হয়েছিল। ১/১১ পরবর্তীতে মানুষ হয়তো ভাবছিল যে আওয়ামী লীগ আসছে হয়তো পরিবর্তন হয়ে নতুন বাংলাদেশ গঠন করবে। কয় মাস, ১-২ মাসের মধ্যেই তাদের আসল চরিত্র নিয়ে আসলো। তারা অনৈক্য তৈরি করলো, কাউকে পাত্তা দিল না। বিএনপি জামাত সবাইকে নির্বিচারে হত্যা করলো, নির্যাতন করলো। পরক্ষণে ১৫ বছর পরে হলেও তো তাকে কি হয়েছে? পদত্যাগ করতে হয়েছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অর্থাৎ যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদেরকে আপনি নতুন করে তাদের সেই আচরণগুলো যদি আপনারা আবার রেখে দেন, এক্সারসাইজ করেন, পালন করেন, তাহলে আপনাদেরকেও তো জনগণ সেইভাবেই একেবারে পতনের জন্য চেষ্টা চালিয়ে যাবে। আমার বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমি বিশ্বাস করি আরো অ্যাক্টিভ মানুষদেরকে নিয়ে, দেশপ্রেম এবং যারা সত্যি ঝুঁকি নিতে পারে, জনতার কাতারে আসতে পারে, লজ্জা শরম সবকিছু ছেড়ে দিয়ে যারা দেশের জন্য লড়াই করতে পারে, সেই মানুষদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদের অবশ্যই নতুন করে সংস্কার প্রয়োজন। সেই সংস্কার যদি করতে গিয়ে এই ৩ জন মানুষদেরকে যদি পদত্যাগ করাতে হয়, তাহলে তাদেরকে পদত্যাগ করানো প্রয়োজন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা কেউ পদত্যাগ করাতে চাই না। ডক্টর মোহাম্মদ ইউনূস ছিল, আছে, থাকবে, এবং তার যে গুঞ্জন, এই গুঞ্জনটার জন্য মূল দায়ী আমি মনে করি এই তরুণ উপদেষ্টারাই। বাংলাদেশে রাজনীতিতে অনেক কথা বলতে পারেন যে ইউনূসের পদত্যাগের জন্য বিএনপি দায়ী, অন্য দল দায়ী, আরেকজন দায়ী, অনেক কথা বলতে পারেন। আমি মনে করি সবকিছুর ঊর্ধ্বে দায়ী হচ্ছে তরুণ এই ৩ জন উপদেষ্টারা, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জনগণের দূরত্ব তৈরির জন্য প্রচেষ্টা চালাচ্ছে, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের জনপ্রিয়তার উপর ভিত্তি করে নিজেদের আবেগ অনুভূতি সেটা বাস্তবায়নের চেষ্টা করছে, যারা ইউনূস সাহেবকে বিক্রি করে তাদের স্বার্থের জন্য আজকের কাজ করছে। এই আসিফ নজরুল, এই সজীব ভুইয়া, এই মাহফুজরাই এই কাজে সহযোগিতা করছে বলে আমি মনে করি। সহজ কথা, কাদের সাথে বসেছেন বলেন? জুলাইয়ের সৈনিকদের সাথে কোথায় সম্পর্ক আছে? আমি আপনাদের সাথে একবার দেখা করতে গিয়েছিলাম, ২ জনের সাথে পরামর্শ দিয়েছিলাম যে ৫০০ লোকের তালিকা করেন, এম্বাসিগুলো চেঞ্জ করেন, দেশ বিদেশে দেশপ্রেমিক নাগরিকদেরকে বসিয়ে দিন। আপনি দিবেন না, নিবেন না, কাকে দিবেন, কাকে নিবেন, সব আওয়ামী লীগ। এভাবে করে দেশ চালাবেন যখন, তখন। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।